ধারণাটা, ঝুঁকির ধারণায় যেটা বলছে যে ঝুঁকি হচ্ছে আমরা স্বাভাবিকভাবে ঝুঁকি যেটা বুঝি যে অনিশ্চয়তাকে আমরা ঝুঁকি মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে ঝুঁকি আর অনিশ্চয়তা এক নয়। তাহলে ঝুঁকিটা কি? ঝুঁকি হচ্ছে ভাই ক্লাস ঝুঁকি হচ্ছে প্রত্যাশিত আয় এবং অর্জিত আয়ের পার্থক্য। শুরু করে দেন প্লিজ। ঝুঁকি হচ্ছে প্রত্যাশিত আয় এবং অর্জিত আয়ের পার্থক্য, অর্থাৎ কোনো একজন বিনিয়োগকারী যদি 10 টাকা আশা করে থাকে এবং সেখান থেকে যদি সে 8 টাকা পায়, তাহলে এই যে 10 টাকা আর 8 টাকার যে ব্যবধান সেটাকে আমরা বলছি ঝুঁকি। অর্থাৎ প্রত্যাশিত আয় এবং অর্জিত আয়, কোনো একজন বিনিয়োগকারী যদি কোনো একটা জায়গা কোনো একটা খাতে বিনিয়োগ করে এবং সে বিনিয়োগের ফলে যদি সে 10 টাকা প্রত্যাশা করে, সে প্রত্যাশা করছে 10 টাকা, এবং দেখা যাচ্ছে কি বিনিয়োগ শেষে বা নির্দিষ্ট সময় শেষে সে পেল 8 টাকা, তাহলে এই যে 10 টাকা আর 8 টাকার যে পার্থক্য হলো 2 টাকা, সেটাকে আমরা বলছি ঝুঁকি। অর্থাৎ ফাইন্যান্সের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হচ্ছে কি প্রত্যাশিত আয় এবং অর্জিত আয়ের যে পার্থক্য সেটাকে বলছি আমরা ঝুঁকি। সাধারণত আমরা ঝুঁকি বলতে বুঝি কি যে অনিশ্চয়তা, মানে কোনো কিছু ঘটবে বা কোনো কিছু ঘটতে পারে এমন যে সম্ভাবনা, সেটাকে আমরা বলে থাকি ঝুঁকি। কিন্তু ফাইন্যান্সে যেটা বলছে সেটা হচ্ছে প্রত্যাশিত আয় এবং অর্জিত আয়। আবার বলছি, যখন একজন বিনিয়োগকারী কোনো একটা জায়গায় বিনিয়োগ করে এবং সেই বিনিয়োগ থেকে যখন সে 10 টাকা মুনাফা প্রত্যাশা করে, এখন দেখা গেছে কি একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে দেখা যাচ্ছে সে মুনাফা পেল 8 টাকা, তাহলে এই যে 10 টাকা আর 8 টাকার যে পার্থক্য সেটাই হচ্ছে ঝুঁকি। তার মানে এক কথায় হচ্ছে প্রত্যাশিত আয় এবং অর্জিত আয়ের যে পার্থক্য সেটাই হচ্ছে ঝুঁকি। এখন ঝুঁকিকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি, ঝুঁকিকে কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথমে যদি আমরা দেখি ব্যবসায়ের উদ্দেশ্য অনুসারে যে বিজনেসটা কিরকম, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকিটা কিরকম, যে একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি বা বিজনেস রিস্ক। ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে প্রতিষ্ঠানের যে আয় হবে, প্রতিষ্ঠানের অর্জিত আয় দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারার যে সম্ভাবনা, সেটাকে আমরা বলছি ব্যবসায়িক ঝুঁকি। যেমন ধরেন একজন একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সে ধরেন 10 টাকা মুনাফা পেল, এখন এই ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখার জন্য তাকে কি করতে হয়, পণ্য ক্রয় করতে হয়, কর্মচারীর বেতন দিতে হয় এবং বিভিন্ন দৈনন্দিন যে খরচগুলো আছে সেগুলো তাকে পরিশোধ করতে হয়। এখন যদি সে যে পরিমাণ আয় করে সেটা দিয়ে যদি তার ব্যবসা প্রতিষ্ঠান সচল রাখতে না পারে, অর্থাৎ কর্মীর বেতন দিতে না পারে, দোকান ভাড়া দিতে না পারে, বিদ্যুৎ বিল দিতে না পারে, এই যে ঝুঁকিটা সেটাকে বলছি আমরা ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকিটা কি? অর্থাৎ হচ্ছে প্রতিষ্ঠানের যে আয়টা হবে সে আয় দিয়ে যদি প্রতিষ্ঠান সচল রাখতে না পারে, প্রতিষ্ঠান সচল রাখতে না পারার যে ঝুঁকি, সেটাকে বলছি ব্যবসায়িক ঝুঁকি। আর আর্থিক ঝুঁকিটা কি? আর্থিক ঝুঁকি হচ্ছে প্রতিষ্ঠান যে মুনাফাটা অর্জন করে সেই মুনাফা দিয়ে যখন প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের দাবি, অর্থাৎ যে সব জায়গা থেকে প্রতিষ্ঠান ধার নিয়েছে, লোন করেছে, সে লোনের যখন অর্থ যখন প্রতিষ্ঠান তার নির্ধারিত আয় দ্বারা যখন পরিশোধ করতে পারে না, তখন যে ঝুঁকির সৃষ্টি হয় তখন সেটাকে বলছি আমরা আর্থিক ঝুঁকি। যেমন এক্সাম্পল ধরেন, আমি জানি যে আমার 10 টাকা মুনাফা হয়, এখন আমি জানি যে আমি একটা জায়গা থেকে লোন নিয়েছি এবং প্রত্যেক মাসে দেখা যাচ্ছে আমাকে 5 টাকা করে লোন পরিশোধ করতে হয়। এখন আমি এই 5 টাকা কিভাবে পরিশোধ করব? আমার যে আয় হয় সেখান থেকে পরিশোধ করব। এখন যদি দেখা যায় আমার আয়টা 4 টাকা হয়েছে, তাহলে তো আমি 5 টাকা পরিশোধ করতে পারবো না। এই যে অর্থাৎ প্রতিষ্ঠানের যে মুনাফাটা অর্জন করে সেটা দিয়ে যখন তৃতীয় পক্ষের দাবি সে পরিশোধ করতে পারে না, এই যে ঝুঁকিটা সৃষ্টি হয় সেটাকে বলছি আমরা আর্থিক ঝুঁকি। এখন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুদের হার ঝুঁকি। সুদের হার ঝুঁকিটা কি? যে বাজারে সুদের হারটা চাহিদা ও যোগানের উপর নির্ভর করতে পারে, অর্থাৎ সুদের হার বাড়তে পারে, সুদের হার কমতে পারে। এই যে সুদের হার বাড়া কমার মধ্যে যে ঝুঁকিটা হচ্ছে সৃষ্টি হচ্ছে, সেটাকে বলছে সুদের হার ঝুঁকি। আর একজন বিনিয়োগকারী অবশ্যই যখন কোনো জায়গায় বিনিয়োগ করে তখন সে ইন্টারেস্ট রেটটা দেখবে, যে আজকে 10%, কালকে 15%, দেখা যাচ্ছে হুট করে সেটা নেমে 5%-এ চলে আসলো। এই যে বিনিয়োগকারীর আয়টা, এই যে সুদের হার চেঞ্জ হওয়ার সাথে সাথে বিনিয়োগকারীর আয়েরও পরিবর্তন হচ্ছে, তো এটাকে বলছে সুদের হার ঝুঁকি। তারল্য ঝুঁকি কি? প্রথমে আমাকে জানতে হবে তারল্য কি। তারল্য হচ্ছে কি, যে তারল্যটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা সংজ্ঞা বলা হচ্ছে যে যত দ্রুত যত দ্রুত আমার যে আর্থিক সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে আমি নগদ অর্থে যত দ্রুত রূপান্তর করতে পারি সেটাকে আমরা বলছি তারল্য। আবার আরেকটা হচ্ছে কি, চলতি সম্পদ দ্বারা চলতি দায় পরিশোধের ক্ষমতাকে বলছি তারল্য। এখন একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে তখন দেখা যাচ্ছে কি সে ধরেন ওই ইনভেস্টমেন্ট থেকে সে রিটার্নটা পাবে হচ্ছে ধরেন 1 বছর পরে। তাহলে এই 1 বছরের মধ্যে যদি তার কোনো একটা দাবি পরিশোধ করতে হয়, তাহলে এখন সে 1 বছরের মধ্যে যদি ওই টাকাটা না পায়, তাহলে তার কি হচ্ছে, যে চলতি চলতি সম্পদ দ্বারা সে চলতি দায় পরিশোধ করতে পারছে না। এই যে চলতি সম্পদ দ্বারা চলতি দায় পরিশোধের যে অক্ষমতা, সেটাকে বলছি তারল্য ঝুঁকি। এরপরে বাজার ঝুঁকি।
বাজার ঝুঁকিটা কি? বাজারে যেমন আপনি শেয়ার বাজারে দেখেন কখনো হুট করে এটার প্রাইস বাড়ে, কখনো হুট করে কমে। অর্থাৎ মার্কেটে ইনভেস্টরদের যে সিকিউরিটিস গুলো আছে, সেই সিকিউরিটিস এর যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে আমরা বলছি বাজার ঝুঁকি। এখন ব্যবসায়ী আবার বিনিয়োগকারীর উদ্দেশ্য, ব্যবসায়ী ও বিনিয়োগকারীর দিক থেকে বিশেষ ঘটনার ঝুঁকি, যেমন কোন একটা বিশেষ কারণে দেখা যাচ্ছে তার প্রতিষ্ঠানের মুনাফাটা হ্রাস পেয়েছে, বা কোন একটা বিশেষ কারণে তার প্রতিষ্ঠানের মুনাফার বিক্রয়ের পরিমাণটা তার কমে গিয়েছে। এই ধরনের ঝুঁকিটা হচ্ছে কোন একটা বিশেষ ঘটনার কারণে, এটা হচ্ছে বিশেষ ঘটনার ঝুঁকি। বিনিময় হার ঝুঁকি, বিনিময় হারটা কিরকম? যেমন ধরেন আপনি ডলারকে টাকায় কনভার্ট করেন, টাকাকে ডলারে কনভার্ট করেন, বা রুপিকে টাকায় কনভার্ট করেন, বা রুপিটাকে টাকায় কনভার্ট করছেন, বা দিনারকে টাকায় কনভার্ট করেন, বা টাকাকে দিনারে কনভার্ট করেন। এই যে একটা বিনিময় হার, একটা মুদ্রা যখন আরেকটা মুদ্রা যে হারে বিনিময় হয় তখন সেটাকে আমরা বলছি বিনিময়। এখন অনেক সময় দেখা যায় কি আজকে ডলারের এক রেট, কালকে ডলারের আরেক রেট। এই যে বিনিময় হারের যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে যে ঝুঁকিটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলছি আমরা বিনিময় হার ঝুঁকি। হ্যাঁ, আরেকটা হচ্ছে ক্রয় ক্ষমতার ঝুঁকি। ক্রয় ক্ষমতার ঝুঁকিটা কি? যে ধরেন আপনি, ক্রয় ক্ষমতাটা হচ্ছে আমাদের অনেকটা ইনফ্লেশনের সাথে সম্পর্কিত। যেমন ধরেন আপনি আজকে 100 টাকা দিয়ে 10টা চিপস কিনতে পারেন, এখন দেখা যাচ্ছে আগামী 5 মাস পরে আপনি যে টাকাটা পাবেন সেই টাকাটা দিয়ে আপনি 10টা চিপস কিনতে পারছেন কিনা। আজকে দেখা যাচ্ছে 100 টাকা দিয়ে আপনি যে পরিমাণ পণ্য কিনতে পারেন, ঠিক 1 বছর বা 2 বছর পরে গিয়ে 100 টাকা দিয়ে সেই পরিমাণ পণ্য কিনতে নাও পারেন। এই যে আপনার কি হচ্ছে, আজকের 100 টাকা দিয়ে যে পরিমাণ পণ্য কিনতে পারেন, তো দেখা যাচ্ছে 1 বছর পরে গিয়ে 100 টাকা দিয়ে সেই পরিমাণ পণ্য আপনি কিনতে পারেন না। তার মানে কি হচ্ছে, আপনি 100 টাকা দিয়ে আজকে যা কিনতে পারেন, এই 100 টাকার আজকের ক্রয় ক্ষমতা যতটুকু আছে, 1 বছর পরে গিয়ে সেই 100 টাকার ক্রয় ক্ষমতা ততটুকু নেই। এই যে না থাকার যে একটা ঝুঁকি সৃষ্টি হচ্ছে, এই ঝুঁকিটাকে আমরা বলছি ক্রয় ক্ষমতার ঝুঁকি। বাজার ঝুঁকি আর কোম্পানির ঝুঁকির মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে, যে কোম্পানির ঝুঁকি হচ্ছে কি, যে ঝুঁকিটা কোম্পানির অভ্যন্তরে সংগঠিত হয় এবং কোম্পানি ইচ্ছা করলে বিভিন্ন ডাইভার্সিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ বৈচিত্র্যায়নের মাধ্যমে বা বিভিন্ন আর্থিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কোম্পানি ইচ্ছা করলে সেই ঝুঁকিটা হ্রাস করতে পারে। আর মার্কেট রিস্ক বা বাজার ঝুঁকি হচ্ছে সামগ্রিক একটা ঝুঁকি, যেটা কোম্পানি ইচ্ছা করলে হ্রাস করতে পারে না। সেটা কিরকম হতে পারে? যেমন ধরেন কোম্পানির একজন শ্রমিক, তার অদক্ষতার কারণে দেখা যাচ্ছে কোম্পানির 10টা প্রোডাক্ট নষ্ট হয়ে যায়। এখন এই যে একটা রিস্ক যে অ্যারাইজ করলো, এখন কোম্পানি ইচ্ছা করলে কি করতে পারে, ওই জায়গায় একজন দক্ষ শ্রমিক নিয়োগ করতে পারে। দক্ষ শ্রমিক নিয়োগ করার ফলে কি হচ্ছে, কোম্পানি ইচ্ছা করলে সেই ঝুঁকিটা হ্রাস করতে পারে। আর মার্কেট রিস্ক বা সিস্টেমেটিক রিস্ক, বাজার ঝুঁকি যেটা বলছে, সেটা হচ্ছে আপনার কিরকম, যেমন ধরেন মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন রেট। যেমন বাংলাদেশের এখন মুদ্রাস্ফীতি রেট হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে 5.65%। এখন ধরেন হুট করে ইনফ্লেশন বেড়ে 30% হয়ে গেল, তাহলে এটা মার্কেটে প্রত্যেকটা কোম্পানিকে বিয়ার করতে হবে। কোন কোম্পানি ইচ্ছা করলে এই ঝুঁকিটাকে হ্রাস করতে পারবে না। যেটা বাজারের সামগ্রিক অর্থনীতির মাধ্যমে যে ঝুঁকিটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বাজার ঝুঁকি বলছি। এই ঝুঁকি আমরা নির্ণয় করতে পারি, কিন্তু আমরা ইচ্ছা করলে এই ঝুঁকি হ্রাস করতে পারি না। কিন্তু কোম্পানি ঝুঁকি যেটা, সেটা হচ্ছে কোম্পানির অভ্যন্তরে সংগঠিত হয়। কোম্পানি ইচ্ছা করলে বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে, হিসাব নিকাশের মাধ্যমে বা আর্থিক সিদ্ধান্তের মাধ্যমে ইচ্ছা করলে কোম্পানি সেই ঝুঁকিটা হ্রাস করতে পারে। ব্যবসায়িক ঝুঁকি আবার আর্থিক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি কোনটা? ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে ওই ঝুঁকি যেটা, যে যে ঝুঁকিটা সৃষ্টি হচ্ছে কিভাবে, যে কোম্পানির যে আয়টা হচ্ছে সে আয় দিয়ে যখন কোম্পানি তার প্রতিষ্ঠানের দৈনন্দিন যে কার্যক্রমগুলো আছে সেগুলো যখন সে পরিচালনা করতে ব্যর্থ হয়, তখন সেই ঝুঁকিটাকে আমরা বলছি ব্যবসায়িক ঝুঁকি। আর আর্থিক ঝুঁকি হচ্ছে ওই ঝুঁকি যে কোম্পানি তার প্রয়োজন, তার আয় দিয়ে কোম্পানি যে সব উৎস থেকে তার মূলধন সংগ্রহ করেছে, অর্থাৎ ঋণ গ্রহণ করেছে, সেই ঋণের অর্থ যদি কোম্পানি পরিশোধ করতে না পারে, তার ফলে যে ঝুঁকিটার সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলছি আর্থিক ঝুঁকি। হ্যাঁ, ইউনিট 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। ইউনিট 1, ইউনিট 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা?
স্যার আদর্শ বিচ্যুতিটা আরেকবার একটু বলেন। আমি তো এখনো আদর্শ বিচ্যুতি যাইনি, আমি ইউনিট 2 মাত্র স্টার্ট করছি, ইউনিট 1 নিয়ে বলছি। ইউনিট 1 এ আমি যে আলোচনাটা ও করেছি। আচ্ছা, সরি স্যার, খেয়াল করিনি। স্যার কয়েকটা যদি নৈর্ভিত্তিক দেখাই দিতেন তাহলে ভালো হইতো। স্যার আপনি একটু আনমিউট করে নেন স্যার, আপনি মিউট হয়ে গেছেন স্যার, একটু আনমিউট করে নেন। যেমন দেখেন যে 18 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি যে ভবিষ্যতে সুদের হারের পরিবর্তনের ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কি বলে। এখন আমরা অনেকগুলো ঝুঁকি দেখেছি, আর্থিক ঝুঁকি দেখেছি, কোম্পানি ঝুঁকি দেখেছি, তারল্য ঝুঁকি দেখেছি। তাহলে ভবিষ্যতে সুদের হারের পরিবর্তন, তার মানে এটা সুদের হার উঠানামা করছে, এটার ফলে কোন ধরনের ঝুঁকিটা সৃষ্টি হতে পারে, যেহেতু এটা সুদের হারের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, অতএব এটা হচ্ছে সুদের হার ঝুঁকি। বা এটা কার দৃষ্টিকোণ থেকে, এটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, এরপরে দেখেন যে 20 নাম্বারটা যদি আমরা দেখি, নিচের কোনটি ঝুঁকি সকল ফার্মকে প্রভাবিত করে। এখন আমরা একটু আগে বলেছি যে মার্কেট রিস্ক বা সিস্টেমেটিক রিস্ক হচ্ছে ওই রিস্কটা যেটা ইচ্ছা করলে কোম্পানি হ্রাস করতে পারে না, প্রত্যেক কোম্পানিকে সেই ঝুঁকি গ্রহণ করতে হয়। তাহলে এখন আপনাকে বললো যে কোন ঝুঁকিটি প্রত্যেক ফার্মকে প্রভাবিত করে, তাহলে যে ঝুঁকিটা আমরা হ্রাস করতে পারি না, যে ঝুঁকি আমরা অ্যাভয়েড করতে পারি না, প্রত্যেক ফার্মকে সেই ঝুঁকিটা বহন করতে হয়, তাহলে সেটা হচ্ছে কি মার্কেট রিস্ক। এই মার্কেট রিস্কের আরেকটা নাম হচ্ছে বাজার ঝুঁকি, আরেকটা নাম হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। আর কোম্পানি রিস্কের আরেকটা নাম হচ্ছে নন সিস্টেমেটিক রিস্ক। পরীক্ষায় অনেক সময় এভাবে দিয়ে কনফিউশন করে, সিস্টেমেটিক রিস্ক বা নন সিস্টেমেটিক রিস্ক। তাহলে আমরা ইউনিট 2 স্টার্ট করছি। ঝুঁকির পরিমাপ। আমরা এতক্ষণ জানলাম যে ঝুঁকি কি, ঝুঁকি কত প্রকার, ঝুঁকিগুলোকে আমরা কিভাবে বিন্যাস করেছি। এখন আমরা রিস্কটাকে কিভাবে পরিমাপ করব। এখন এই রিস্কের যে ক্যালকুলেশন সেগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, পরিসংখ্যানিক ক্যালকুলেশন, যেগুলোর জন্য আমাদের ক্যালকুলেটর প্রয়োজন হয়। এখন যেহেতু আমরা পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারি না, যার কারণে আমাদের স্ট্যাটিস্টিক্যাল থেকে এই সাইড থেকে কোনো ম্যাথ আসে না। হ্যাঁ, কিন্তু আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, সম্ভাবনা বিন্যাসটা কি, সেই ধরনের ট্রিকি কোয়েশ্চেন আপনাকে করবে, কিন্তু কোনো ধরনের ক্যালকুলেশন আপনাকে দিবে না। এখন সম্ভাবনা বিন্যাস, আমরা ঝুঁকির পরিমাপ করতে গেলে কয়েকটা ভাবে আমরা পরিমাপ করতে পারি। একটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সম্ভাবনা বিন্যাসটা কি, যে সম্ভাবনা বিন্যাস হচ্ছে ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটতে পারে এমন সম্ভাবনার উপর ভিত্তি করে আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করছি তখন সেটাকে আমরা বলছি সম্ভাবনা বিন্যাস। এই সম্ভাবনা বিন্যাসের যে রেজাল্ট সেটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কতের মধ্যে থাকে, এটা হচ্ছে 0 থেকে 1। খাতায় লিখে রাখেন, এটা শিটে নাই। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। অর্থাৎ আমরা যে রিস্কটা বের করব, যে প্রবাবিলিটি বের করব, সেটা সব সময় 0 থেকে 1 এর মধ্যে হবে। সেটা 9.9, সেটা 0.99 হতে পারে, সেটা 0.20 হতে পারে, সেটা 0.1 হতে পারে। তার মানে সম্ভাবনা বিন্যাসের যে ফলাফল সেটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। হ্যাঁ, এখন যত বেশি সম্ভাবনা বাড়বে তত বেশি রিস্ক বাড়বে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ধরেন যদি 0.99 হয় বা আরেকটা 0.20 হয়, তার মানে মাথায় রাখতে হবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের রেজাল্ট যত বাড়বে আমার রিস্কের পরিমাণ তত বাড়বে। এই টাইপ কোয়েশ্চেনটা এখান থেকে আসতে পারে। এখানে আপনাকে ক্যালকুলেটর দিয়ে বলবে না যে সম্ভাবনা বিন্যাস বের করতে। এখানে আপনাকে যেটা বলতে পারে যে সম্ভাবনা বিন্যাস যদি 0.99 হয়, আরেকটা ইনভেস্টের আরেকটা বিনিয়োগের সম্ভাবনা বিন্যাস যদি 0.2 হয়, তাহলে কোনটাতে রিস্ক বেশি। তার মানে আমাকে মাথায় রাখতে হবে আমার সম্ভাবনা বিন্যাসের যে রেজাল্ট সেটা হবে 0 থেকে 1 এর মধ্যে, এবং সম্ভাবনা বিন্যাস যত বড় হবে আমার রিস্কের পরিমাণ তত বড় হবে। এরপর আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতিও একটা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন। আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা একটা কোম্পানির রিস্ক আইডেন্টিফাই করি। এই আদর্শ বিচ্যুতিটাকে আমরা সিগমা দ্বারা ডিনোট করি, আর হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে আমরা এটা বের করি। সেক্ষেত্রে আমরা আর মাইনাস বার আর হোল স্কোয়ার এন মাইনাস 1। এখানে আর হচ্ছে কি, আর হচ্ছে প্রত্যেকটা যে বিনিয়োগের যে আমার বিনিয়োগ থেকে আমি যে মুনাফাটা পাবো সেটা হচ্ছে আর। আর বার আর যেটা সেটা হচ্ছে আমার গড় আয়। আমি যদি 3টা অ্যাসেট থাকে তাহলে সেই 3টা অ্যাসেটের গড় আয় কত সেটা। আর এন যেটা সেটা হচ্ছে আমার বছর সংখ্যা, নাম্বার অফ ইয়ার। এখন পরীক্ষায় এগুলো প্রশ্ন আসবে না। পরীক্ষায় আসবে হচ্ছে আপনাকে যে কোন একটা দুইটা অ্যাসেটের, একটা অ্যাসেটের আদর্শ বিচ্যুতি 5, একটা অ্যাসেটের আদর্শ বিচ্যুতি 7।
সেক্ষেত্রে একজন বিনিয়োগকারী কোনটা গ্রহণ করবে। অর্থাৎ মাথায় রাখতে হবে আদর্শ বিচ্যুতি যত বাড়বে আমার ওই কোম্পানির বা ওই প্রতিষ্ঠানের ঝুঁকি তত বাড়বে। ধরেন দুইটা অ্যাসেট আছে, সেই দুইটা অ্যাসেটের মধ্যে আদর্শ বিচ্যুতি যার বেশি তার ঝুঁকি বেশি, তাহলে একজন বিনিয়োগকারী অবশ্যই আদর্শ বিচ্যুতি কম যেটা সেটাতে বিনিয়োগ করবে, সেটাকে সে টেক করবে। তার মানে আদর্শ বিচ্যুতি যত বাড়বে ঝুঁকি তত বাড়বে, আদর্শ বিচ্যুতি যত কমবে ঝুঁকি তত কমবে। এরপরে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা বিভেদাঙ্ক। এই বিভেদাঙ্কটা হচ্ছে আমরা বিভেদাঙ্কটা কিভাবে পাই, সেটা হচ্ছে আমরা যখন আদর্শ বিচ্যুতিকে বা সিগমাকে যখন আমরা প্রত্যাশিত আয়ের হার দ্বারা ভাগ করি, অর্থাৎ আমি যখন সিগমাকে বার আর দ্বারা ভাগ করব তখন আমি যে রেজাল্টটা পাবো সেটাকে আমি বলছি বিভেদাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এখন বিভেদাঙ্ক যত বাড়বে অর্থাৎ আমার ঝুঁকি তত বাড়বে, বিভেদাঙ্ক যত কমবে আমার ঝুঁকি তত কমবে। তার মানে এখন ধরেন দুইটা অ্যাসেট, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, একটার বিভেদাঙ্ক হচ্ছে 10%, একটার বিভেদাঙ্ক হচ্ছে 7%। একজন বিনিয়োগকারী অবশ্যই বিতে ইনভেস্ট করবে, কারণ সেখানে ঝুঁকি কম। অর্থাৎ আমি ওই প্রোডাক্টটাতে ওই ইনভেস্টমেন্ট সেক্টরে আমি ইনভেস্ট করব যেখানে আমার ঝুঁকির পরিমাণটা কম হবে। তাহলে আমরা তিনটা ওয়েতে ঝুঁকিটা পরিমাপ করতে পারি, একটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সম্ভাবনা বিন্যাস দিয়ে, একটা হচ্ছে আদর্শ বিচ্যুতি দিয়ে, একটা হচ্ছে বিভেদাঙ্ক দিয়ে। এই ক্ষেত্রে আমরা সবসময় ওইটাতেই গ্রহণ করব যেখানে আমার আদর্শ বিচ্যুতি কম হবে, যেখানে আমার সম্ভাবনা বিন্যাস কম হবে, যেখানে আমার বিভেদাঙ্ক কম হবে। আপনাকে কোনো ধরনের ম্যাথ করতে বলবে না। এই যে আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি এটা মাথায় রাখতে হবে, এইখান থেকে এই ট্রিকি কোয়েশ্চেন গুলো আপনাকে করে থাকে। আদর্শ বিচ্যুতি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বিভেদাঙ্ক, এখানে কারো কোনো প্রশ্ন আছে? স্যার সম্ভাবনা বিন্যাস। আচ্ছা, সম্ভাবনা বিন্যাসে বলা হচ্ছে যে আমরা আমাদের যে রিস্কের যে রেজাল্টটা আসবে সেটা হবে 0 থেকে 1 এর মধ্যে। অর্থাৎ আমরা যে সম্ভাবনাটা বের করব সেটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে। আর আমরা ভালো হয়। জি, হ্যালো, হ্যাঁ বলছিলাম যে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হবে 0 থেকে 1 এর মধ্যে। অর্থাৎ আমরা সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে ওই ইনভেস্টমেন্টটাকে আমরা চুজ করব যেটার সম্ভাবনা বিন্যাস কম হবে। যেমন ধরেন একটার সম্ভাবনা বিন্যাস হচ্ছে 0.60 আর একটার সম্ভাবনা বিন্যাস হচ্ছে 0.20, তাহলে আমরা অবশ্যই যেটার সম্ভাবনা বিন্যাস কম সেটাকে আমরা টেক করব, কারণ সেখানে ঝুঁকির পরিমাণ হচ্ছে 0.20 আর একটাতে ঝুঁকির পরিমাণ হচ্ছে 0.60। তাহলে কোনটা বেশি? অবশ্যই 0.60টা বেশি। তাহলে আমরা সবসময় টেক করব কোনটা, যেটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সম্ভাবনা বিন্যাস কম হবে সেটাকে আমরা টেক করব। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি বা পোর্টফোলিও রিস্ক। তাহলে পোর্টফোলিও রিস্কটা আমাদেরকে বোঝার আগে পোর্টফোলিও বুঝতে হবে। পোর্টফোলিও ইজ দ্য কালেকশন অফ অ্যাসেট ক্লাসেস। যখন একজন বিনিয়োগকারী তার সমুদয় অর্থ একটা খাতে বিনিয়োগ না করে যখন একাধিক সেক্টরে বিনিয়োগ করে তখন সেটাকে আমরা বলছি পোর্টফোলিও। যেমন ধরেন আমার 1 লক্ষ টাকা আছে, আমি 20,000 টাকার বন্ড কিনলাম, 30,000 টাকার সাধারণ শেয়ার কিনলাম, 50,000 টাকার অগ্রাধিকার শেয়ার কিনলাম। এই যে আমার 1 লক্ষ টাকাটাকে আমি যখন বিভিন্ন খাতে বিনিয়োগ করছি তখন সেই সমুদয় বিনিয়োগ খাতটাকে আমরা বলছি পোর্টফোলিও। তার মানে পোর্টফোলিও হচ্ছে কালেকশন অফ অ্যাসেট, অর্থাৎ অ্যাসেটের বা সম্পদের বা বিনিয়োগের যে সমষ্টি সেটাকে আমরা বলছি পোর্টফোলিও। এখন এই পোর্টফোলিওর মাধ্যমে যে ঝুঁকিটার সৃষ্টি হচ্ছে, আমি যখন পোর্টফোলিও করছি সে পোর্টফোলিওর কারণে আমার যে ঝুঁকিটার সৃষ্টি হচ্ছে সেই ঝুঁকিটাকে আমরা বলছি পোর্টফোলিও রিস্ক। হ্যাঁ, এখন পোর্টফোলিওর ক্ষেত্রে আমরা যদি আয়ের হারটা বের করতে যাই সেক্ষেত্রে আমরা সেটা কি করব, সেটাকে আমরা বলি আরপি বা রিটার্ন অফ পোর্টফোলিও। এখন আপনার পোর্টফোলিও থেকে ধরেন আপনি পোর্টফোলিও থেকে 1 লাখ টাকার 20,000 টাকা বিনিয়োগ করেছেন বন্ডে, সেখান থেকে আপনি 10% ইন্টারেস্ট পাবেন, তাহলে আপনার প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 10%। এরপরে আপনি 50,000 টাকা বিনিয়োগ করেছেন সাধারণ শেয়ারে, সেখান থেকে আপনি 12% ডিভিডেন্ড পাবেন। এরপরে তাহলে 50,000 টাকা 70,000 টাকা চলে গেল, আর 30,000 টাকা আছে কি আপনার প্রিফার্ড স্টকে আপনি ইনভেস্ট করেছেন। আপনি যদি একটু বোর্ডে দেখেন তাহলে আপনার জন্য একটু ইজি হবে। সেক্ষেত্রে
আপনারা কি বোর্ডটা দেখতে পাচ্ছেন? আমাকে একটু এনশিওর করেন। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমি পোর্টফোলিও রিটার্নটা বের করার ক্ষেত্রে যেটা করব সেটা একটু দেখেন। যে ধরেন আপনার হচ্ছে বললাম যে বন্ড, হ্যাঁ বন্ড, এরপরে হচ্ছে শেয়ার, এরপরে হচ্ছে ধরেন প্রিফার্ড শেয়ার। হ্যাঁ, এখন খেয়াল করেন আপনার বন্ডে থেকে আপনি রিটার্ন পাবেন হচ্ছে ধরেন 10%। পরীক্ষায় আপনাকে ক্যালকুলেট করতে বলবে না, আমি বোঝার জন্য বলছি। শেয়ার থেকে ধরেন আপনি স্যার ডিভিডেন্ড পাবেন। লেখা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, এখন ক্লিয়ার? এখন লেখা ক্লিয়ার কিনা? স্যার কেমন যেন ঝাপসা দেখা যায়। ঝাপসা দেখা যাচ্ছে? আচ্ছা তাহলে দেখেন এখন ক্লিয়ার কিনা। স্যার আমার এখানে তো কাটা কাটা দেখায়, এখন অন্যরা কি ক্লিয়ার দেখতেছে নাকি বুঝতেছি না তো। স্যার এটা এর চেয়ে কাটা কাটা ক্লিয়ার দেখা হবে না। যাচ্ছে। জি স্যার, কাটা কাটা দেখা যাচ্ছে, তারপর আশা করি এর চেয়ে ভালো হবে না। আচ্ছা তাহলে হচ্ছে কি দেখেন, এই যে বন্ডে হচ্ছে, আচ্ছা আপনারা মাথায় রাখেন, বন্ডে হচ্ছে 10%, শেয়ারে হচ্ছে 12%, আর প্রিফার্ড শেয়ার হচ্ছে ধরেন 15%। এখন এই যে আপনি বন্ড থেকে পাচ্ছেন 10%, শেয়ার থেকে একদম দেখা যাচ্ছে না স্যার এখন এখন। একেবারে অন্ধকার, আচ্ছা কিছু দেখা যাচ্ছে বললাম না। যে বন্ডে হচ্ছে 10%, শেয়ারে হচ্ছে 12%, আর প্রিফার্ড শেয়ারে হচ্ছে 15%। এখন ধরেন আপনি বন্ডে ইনভেস্ট করেছেন, এটা হচ্ছে আপনার রিটার্ন। এখন আপনি ধরেন বন্ডে ইনভেস্ট করেছিলেন, আপনার টোটাল হচ্ছে আপনি 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা আপনি ধরেন বন্ডে ইনভেস্ট করে ফেলেছেন, আর ধরেন 30,000 টাকা আপনি শেয়ারে ইনভেস্ট করেছেন, আর 20,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন প্রিফার্ড শেয়ারে। এখন তাহলে টোটাল 1 লক্ষ টাকার আপনি টোটাল 1 লক্ষ টাকাকে যদি ভাগ দেন 50 দ্বারা, তার মানে অর্ধেক ইনভেস্ট করেছেন আপনি কিসে? বন্ডে। আর 1/3 অংশ ইনভেস্ট করেছেন আপনি কোথায়? এইখানে। আর হচ্ছে 5/1 অংশ ইনভেস্ট করেছেন আপনি এইখানে। যখন আমি এই যে এই ওয়েট গুলো দ্বারা যখন আমি রিটার্নকে গুণ করব, তখন আমি পোর্টফোলিও রিটার্নটা পাই। তাহলে পোর্টফোলিও রিটার্নটা আমরা কি পাই? একটা সম্পদের অ্যাসেটের সাথে অ্যাসেটের যে ওয়েটকে অ্যাসেটের যে ভার, সে ভারের সাথে যখন আমি তার রিটার্নকে দ্বারা গুণ করি, তখন আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে রিটার্ন অন পোর্টফোলিও। আপনাকে পরীক্ষায় কোনো ক্যালকুলেশন করতে বলবে না, বলতে পারে যে কিভাবে আমরা সেটা করি। তাহলে সেটা আমরা করি হচ্ছে মূলত যে একটা কোম্পানির এই একটা বিনিয়োগের যে ওয়েটটা থাকবে, যে ভারটা থাকবে, সেটাকে যখন আমরা রিটার্ন দ্বারা গুণ করি, তখন আমরা টোটাল যে রিটার্নটা পাচ্ছি সেটাকে আমরা বলছি পোর্টফোলিও রিটার্ন। হ্যাঁ, এখন পোর্টফোলিও রিস্ক। এই যে পোর্টফোলিও রিটার্নের মাধ্যমে, পোর্টফোলিওর মাধ্যমে যে ঝুঁকিটা হচ্ছে সেটাকে আমরা বলছি পোর্টফোলিও রিস্ক। পোর্টফোলিও রিস্কের যে ফর্মুলাটা আছে সেটা অনেক বড় ফর্মুলা, এটা তো ক্যালকুলেটর যেহেতু ইউজ করা যায় না, তো সেটা আপনি ক্যালকুলেটও করতে পারবেন না, বা ওয়েবসাইট থেকে আপনার কোনো কোয়েশ্চেন আসে না। এখন প্রশ্ন যেটা করতে পারে সেটা হচ্ছে পোর্টফোলিওর মাধ্যমে আপনি কোন ঝুঁকিটা রিডিউস করতে পারেন। পোর্টফোলিও যে আমরা করি সেখানের মাধ্যমে আমরা কোন ধরনের ঝুঁকিটাকে আমরা হ্রাস করতে পারি। সবসময় মাথায় রাখতে হবে যে পোর্টফোলিওর মাধ্যমে আমরা পরিহারযোগ্য ঝুঁকিটা হ্রাস করতে পারি, অর্থাৎ পোর্টফোলিওর মাধ্যমে আমরা কোম্পানি ঝুঁকিটাকে হ্রাস করতে পারি। পোর্টফোলিওর মাধ্যমে আমরা বাজার ঝুঁকি বা সিস্টেমেটিক রিস্কটাকে আমরা হ্রাস করতে পারি না, এটা প্রত্যেকটা কোম্পানিকে প্রভাবিত করে। আমরা আরেকটা মডেলের মাধ্যমে আমাদের ঝুঁকিটাকে হ্রাস করতে পারি, যেটা আমরা আগের লেকচারে করে আসছিলাম, যেটাকে আমরা বলছি সিএপিএম মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এই ক্ষেত্রে আমরা যে রিটার্নটা বের করি সেক্ষেত্রে সেটা হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বেটা। এখানে বেটা নাই, আপনারা বেটাটা দিয়ে রাখেন। আরএম আর ইকুয়াল টু আর আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু ব্র্যাকেটে একটা বেটা হবে। হ্যাঁ, এখানে আরএফ হচ্ছে রিস্ক ফ্রি রেট, ঝুঁকি মুক্ত আয়ের হার। এখন ঝুঁকি মুক্ত আয়ের হারটা কিরকম হতে পারে? যেমন ধরেন আপনি ট্রেজারি বিল কিনেছেন, ট্রেজারি বিল সরকারি বন্ড আপনি কিনেছেন 10%, তার মানে এখন আপনার এই 10% ঝুঁকি আপনাকে নিতে হবে না, এটা রিস্ক ফ্রি। তার মানে সরকারের যাই হোক, আপনাকে ট্রেজারি বিলের টাকা পরিশোধ করতে সরকার বাধ্য, অর্থাৎ বাংলাদেশে যে সরকারি আসুক আপনাকে ট্রেজারি বিলের টাকা দিবে, এটাকে বলছি আমরা রিস্ক ফ্রি। এখন দেখেন আরএম মাইনাস আরএফ,
আরএম মাইনাস আরএফ যেটা, সেটাকে আমরা বলছি রিস্ক প্রিমিয়াম। রিস্ক আরএম হচ্ছে মার্কেট রিটার্ন, আরএফ হচ্ছে রিস্ক ফ্রি রেট, রিস্ক প্রিমিয়াম। এখন এই যে রিস্ক ফ্রির উপরে আপনি যত যাবেন, ধরেন আপনার 10% রিস্ক ফ্রি, তার মানে এরপরে আপনি যত ইনভেস্ট করবেন তত আপনার রিস্কটা বাড়তে থাকবে। এই যে বিনিয়োগকারী ঝুঁকি গ্রহণের ফলে যে আয়টা প্রত্যাশা করছে সেটাকে আমরা বলছি মার্কেট রিটার্ন, যেটাকে আমরা বলছি আরএম মাইনাস আরএফ বা রিস্ক প্রিমিয়াম। অর্থাৎ বিনিয়োগকারী অতিরিক্ত ঝুঁকি গ্রহণের ফলে যে অতিরিক্ত আয়টা প্রত্যাশা করে সেটাকে আমরা বলছি রিস্ক প্রিমিয়াম। এখন এই আরএফ এর সাথে যখন আমরা রিস্ক প্রিমিয়ামটা যোগ করি এবং বেটাটা কোনটা? বেটা হচ্ছে মার্কেট রিস্ক, অর্থাৎ বাজারের ঝুঁকি, যেটা আমরা ইচ্ছা করলে রিডিউস করতে পারি না বা হ্রাস করতে পারি না, সেটাকে আমরা বলছি কি বেটা বা মার্কেট রিস্ক বা সিস্টেমেটিক রিস্ক। তাহলে আমরা এই যে আরএফ এবং আরএম মাইনাস আরএফ এর সাথে বেটাকে কাউন্ট করে আমরা সিএপিএম এর মাধ্যমে ঝুঁকিটাকে নির্ণয় করতে পারি। তাহলে এখানে পরীক্ষায় যেটা আপনাকে করতে পারে সেটা হচ্ছে, পরীক্ষায় যে প্রশ্নটা আপনাকে করতে পারে সেটা হচ্ছে যে আরএফ দ্বারা কি বোঝাচ্ছে? রিস্ক ফ্রি রেট। তাহলে রিস্ক ফ্রি অ্যাসেট কি হতে পারে? রিস্ক ফ্রি অ্যাসেট হচ্ছে আপনার ট্রেজারি বিল। আর আরএম মাইনাস আরএফ যেটা, একটু মিউট করেন সবাই, একটু কাইন্ডলি মিউট করে নেন। হ্যাঁ, আরএফ হচ্ছে রিস্ক ফ্রি রেট, যেটা বলছিলাম যে ঝুঁকি মুক্ত আয়ের হার। অর্থাৎ আপনার এই জায়গায় আপনি যদি ইনভেস্ট করেন আপনার রিস্ক নিতে হবে না। তাহলে সেটা কি হতে পারে? রিস্ক ফ্রি রেটটা হতে পারে হচ্ছে যেমন ট্রেজারি বিল। ধরেন আপনি বাংলাদেশ ব্যাংক থেকে ট্রেজারি বিল কিনেছেন, তার মানে দেশের যাই অবস্থা হোক বাংলাদেশ ব্যাংক আপনার ট্রেজারি বিলের টাকা পরিশোধ করতে বাধ্য। এখন সেটা যদি 5% হয় তাহলে আপনি রিস্ক ফ্রি। এখন আপনি এবার যত জায়গায় বিনিয়োগ করবেন তার মানে সেগুলোতে আপনি রিস্ক নিচ্ছেন, সেগুলো রিস্ক ফ্রি না। এই যে রিস্ক, যে আপনি অতিরিক্ত রিস্ক নিয়ে যে আয়টা প্রত্যাশা করেন সেটাকে আমরা বলছি রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়ামটা আমরা কিভাবে পাচ্ছি? সেটা হচ্ছে আরএম মাইনাস আরএফ ইনটু বেটা দ্বারা আমরা যখন আমরা কাউন্ট করছি তখন আমি টোটাল ওই অ্যাসেটের রিস্কটা পেয়ে যাচ্ছি। এটাকে বলছে সিএপিএম মডেল। এখানে আপনাকে পরীক্ষায় কোনো ধরনের ক্যালকুলেশন করতে বলবে না, তবে এই যে যে কথাগুলো আমি বলেছি এগুলো মাথায় রাখতে হবে, এইখান থেকে পরীক্ষায় প্রশ্নটা আসে। হ্যাঁ, ইউনিট 3 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। ওকে, আমাদের আজকে মানে ইউনিট 3 পর্যন্ত হচ্ছিল আমাদের ফাইন্যান্স পার্ট। আমরা ইউনিট 4 থেকে স্টার্ট করব ব্যাংকিং পার্ট, যেহেতু আমাদের সাবজেক্টটা ছিল হচ্ছে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং। তাহলে আমরা ইউনিট 4 স্টার্ট করব হচ্ছে ব্যাংকিং পার্ট দিয়ে। এখন প্রথমে আমাদেরকে জানতে হবে ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি। আচ্ছা, ব্যাংক শব্দটা আবিধানিকভাবে কয়েকটা শব্দ থেকে আসছে। ব্যাংক একটা ইংরেজি শব্দ, যেটা ইতালীয় শব্দ বাংকো থেকে আসছে, আবার জার্মানি শব্দ ব্যাংকি থেকে আসছে। ব্যাংক শব্দের আবার আবিধানিক অর্থ আমরা বলে থাকি টুল, বেঞ্চ বা আইল। এখন টুল বা বেঞ্চ বা আইল বলার কারণ হচ্ছে ইতালিতে সর্বপ্রথম ঋণের ব্যবসাটা প্রসিদ্ধ লাভ করে ইতালিতে। এখন ইতালিতে তারা যে মহাজনরা ছিল, এই মহাজনরা ব্যবসা করতে হচ্ছে মূলত বেঞ্চে বসে ওই ঋণের হিসাবটা রাখতো। সেই ধারণা থেকে আবার আমরা বলি ব্যাংক, সেই ধারণা থেকে আসছে। আবার ব্যাংক নদীর তীর বা লম্বা আইল বা টুল এগুলো বলা হয়। মানে লম্বা আইল দেখা যাচ্ছে ওই যে লম্বা আইল বা নদীর তীরে বসে তারা এই হিসাবগুলো রাখতো বলে সেই জায়গাটা থেকে ব্যাংক আসছে এমন ধারণা করা হয়। হ্যাঁ, এখন ব্যাংকের উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাসগুলো আমরা একটু দেখব যে কোন জায়গা থেকে ব্যাংকের উৎপত্তিটা হয়। প্রথমে আমাদের বিনিময় প্রথা শুরু হয়। বিনিময় প্রথাটা কিভাবে শুরু হয়? যে ধরেন তুমি আমাকে 1 কেজি গম দিবা, আমি তোমাকে 1 কেজি ময়দা দিব। এই যে এই বিনিময়ের মাধ্যমে বাটার সিস্টেমের মাধ্যমে মানুষ কি করতো? তাদের চাহিদা মেটাতো। কিন্তু এক সময় দেখা যাচ্ছে কি চাহিদার কারণে দেখা যাচ্ছে এই বিনিময়ে মানে সমস্যা সৃষ্টি হচ্ছে, যে না আটা তো চাহিদা অনেক বেশি, তাহলে আটার চাহিদা যেহেতু অনেক বেশি, আলুর চাহিদা অনেক কম, তাহলে আমি 1 কেজি আটা দিয়ে 1 কেজি আলু দিব না। এই যে যে সিস্টেমটা, যে সমস্যাটা সৃষ্টি হলো, মধ্যযুগে এসে কি করলো? মানুষের অর্থের প্রচলন সৃষ্টি হলো, যে অর্থ সবার নিকট বিনিময়ের মাধ্যম হিসেবে গ্রহণ করলো। যে যে কোনো বিষয়, যে কোনো বস্তু, যে কোনো জিনিস আমরা অর্থের মাধ্যমে কি করব? বিনিময় করব। এই যে মুদ্রার যে প্রচলনটা হলো, সেখান থেকে আস্তে আস্তে ব্যাংকের উৎপত্তি বা ব্যাংকের যে উৎপত্তিটা হচ্ছে, বা ব্যাংক যে আস্তে আস্তে যে মানে আপনার কি বলবো যে ক্রমবিকাশ, সেটা আস্তে আস্তে
শুরু হচ্ছে এই যে মুদ্রার প্রচলন দিয়ে। এরপরে দেখা যাচ্ছে একটা সময় গিয়ে ঋণের ব্যবসা শুরু হলো, যে মানুষ কি করলো, যে ধার দিয়ে ব্যবসা শুরু করছে সুদের বিনিময়ে। এই যে দ্বিতীয়, তারপরে মুদ্রা যখন সবার হাতে হাতে যখন মুদ্রা যাচ্ছে, এই মুদ্রাটা বিনিময়ের মাধ্যম যখন সৃষ্টি হয়ে গেল, তখন মানুষ ঋণের ব্যবসা শুরু করলো, যে আমি তোমাকে 50,000 টাকা ধার দিব, বিনিময়ে তুমি আমাকে 10% সুদ দিবা। এই যে এই ঋণের ব্যবসার প্রচলনটা শুরু হলো। এরপরে দেখা যাচ্ছে কি মানুষ সভ্য হওয়া শুরু করলো, যে বিভিন্ন সভ্যতার প্রচলন হলো, ব্যাবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা। এই যে মানুষ তখন কি করতো, বিভিন্ন ধরেন নদীর তীরে বসতি স্থাপন করতো, এবং বসতি স্থাপন করে তারা নিজস্ব আইন পরিচালনা করত, নিজস্ব আইন দাঁড় করাতো, তারা একটা রাষ্ট্র পরিচালনা করত। এই সভ্যতাগুলো অ্যাসিরীয়, ক্যালেডীয়, ব্যাবিলনীয়, এই সভ্যতাগুলোতে কি হলো, আস্তে আস্তে এই যে অর্থের ব্যবসা শুরু হলো, ঋণের ব্যবসা শুরু হলো, তখন এই সভ্যতাগুলোর মধ্যে কি আস্তে আস্তে ব্যাংকের ক্রমবিকাশ শুরু হলো। তখনও কিন্তু ব্যাংক একটা মানে আধুনিক যে ব্যাংক, সেই ব্যাংক সৃষ্টি হয়নি। এই যে ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা, যেটা আমি বললাম। এখন ব্যবসা বাণিজ্যের যে উন্নয়ন, এখন দেখা যাচ্ছে কি, যে আপনার মধ্যযুগে এসে ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নয়ন শুরু হয়। বিভিন্ন দেশে গিয়ে কি করে বাণিজ্য শুরু করে। যেমন ধরেন আমাদের দেশে ইংরেজরা আসছিল, ইংরেজরা আসছে, ড্যানিশরা আসছে, ফরাসিরা আসছে। এভাবে একটা দেশ আরেকটা দেশের সাথে বাণিজ্যের ব্যাপক প্রসার শুরু হলো। তখন আস্তে আস্তে ব্যাংকটা কি, এই যে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে চলে আসে। যে পৃথিবীর প্রথম যে ব্যাংক ছিল সেটা হচ্ছে শানসি ব্যাংক, খ্রিস্টপূর্বে 400 অব্দে, যেটা চীনে এই ব্যাংকটা সৃষ্টি হয় 400 অব্দে বা 600 অব্দে। এরপরে আসে হচ্ছে ব্যাংক অফ সান জর্জিও, রিক্স ব্যাংক অফ সুইডেন, ব্যাংক অফ ভেনিস। ব্যাংক অফ ভেনিস হচ্ছে প্রথম সরকারি ব্যাংক, আর প্রথম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে রিক্স ব্যাংক অফ সুইডেন। এভাবে হিন্দুস্তান ব্যাংক, বিভিন্ন ব্যাংক আপনার আস্তে আস্তে ধীরে ধীরে গঠিত হয়। আর পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, যেটাকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়। মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয় ব্যাংক অফ ইংল্যান্ডকে। আর এটা হচ্ছে 1694 সালে গঠিত হয় পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড। হ্যাঁ, এরপরে আমরা এখন দেখবো হচ্ছে ব্যাংক সম্পর্কে ধারণা, যে ব্যাংকটা আসলে কি। হ্যাঁ, ব্যাংক হচ্ছে এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যেটা সমাজের একটা শ্রেণীর কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং সমাজের অন্য একটা শ্রেণীকে অর্থ ঋণ হিসেবে প্রদান করে মুনাফা অর্জন যে করে, সেটাকে আমরা বলছি ব্যাংক। আর ব্যাংকিং, একজন ব্যাংকার যে কাজগুলো করে সেগুলোকে আমরা বলছি ব্যাংকিং। অর্থাৎ একজন ব্যাংকার সমাজের একজনের কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করছে এবং আরেকজনকে তার ঋণ হিসেবে প্রদান করছে। অথবা দেখা যাচ্ছে কি, যেসব গ্রাহক আছে, গ্রাহকের প্রয়োজন মেটাচ্ছে এবং গ্রাহককে বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে। এই যে ব্যাংকের ব্যাংক মুনাফা অর্জন করার জন্য যে সমস্ত কাজগুলো করে থাকে বা যে সমস্ত তদারকি পরিচালনা করে থাকে, সেগুলোকে আমরা বলছি ব্যাংকিং। আর ব্যাংকারকে, ব্যাংকিং যিনি করছে, ব্যাংকের অভ্যন্তরে যে ভদ্রলোক বা যে ব্যক্তি কাজ করছে, তাকে আমরা বলছি ব্যাংকার। এখন এই ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। হ্যাঁ, ব্যাংকের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি, মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যাংক হচ্ছে একজন মধ্যস্থতা করে, কিভাবে সে সমাজের এক শ্রেণীর কাছ থেকে অর্থ আমানত হিসেবে নিচ্ছে এবং সে অর্থটা আবার আরেকজনকে ঋণ হিসেবে প্রদান করছে। তাহলে এই যে দুইজন, এখানে একজন হচ্ছে সাপ্লায়ার, একজন হচ্ছে ডিমান্ডার। একজনের অর্থ দরকার, আরেকজন অর্থের অতিরিক্ত অর্থ ব্যাংকে বিনিয়োগ করছে। এই যে দুইজন সমাজের দুই শ্রেণীর মানুষের সাথে ব্যাংক কি করছে, মধ্যস্থতা করছে। এরপরে হচ্ছে বৃহদায়তন প্রবৃত্তি। ব্যাংকের ব্যবসাটা বৃহৎ আকারের, অনেক ঝুঁকি, এখানে অনেক ঝুঁকি আছে এবং বৃহৎ আকারের প্রচুর মূলধন সে সংগঠিত করে তারপরে তা সে ঋণ হিসেবে প্রদান করে। আর্থিকভাবে সচ্ছল, ব্যাংক প্রতিষ্ঠানকে অবশ্যই আর্থিকভাবে সচ্ছল হতে হবে, কারণ আর্থিকভাবে সচ্ছল হতে না পারলে সে তৃতীয় পক্ষের দাবি অর্থাৎ আমানতকারীর দাবি সে পরিশোধ করতে পারবে না। সেজন্য তাকে অবশ্যই আর্থিকভাবে সচ্ছল হতে হবে। নিরাপত্তার প্রতীক, ব্যাংকে আমরা কি অর্থ আমানত হিসেবে যখন রাখি, তার মানে আমরা ধরে নিই যে এই জায়গায় আমি যদি অর্থ রাখি তাহলে এটা আমার জন্য নিরাপদ। তার মানে এখান থেকে আমার অর্থ কেউ নিতে পারবে না। তার মানে অবশ্যই তাকে নিরাপত্তা দিতে হবে এবং এই নিরাপত্তা প্রদান করাটাই হচ্ছে ব্যাংকের সুনাম, বিশ্বস্ততার প্রতীক। অর্থাৎ সে বিশ্বস্ত, তাকে যথাসময়ে আমানতকারীর আমানত তাকে পরিশোধ করতে হবে এবং যথাসময়ে ঋণ প্রদানকারীর কাছ থেকে, ঋণ গ্রহণকারীর কাছ থেকে তাকে ঋণ আদায় করতে হবে। এই যে এই জায়গায় তাকে অবশ্যই বিশ্বস্ত হতে হবে এবং ব্যাংকে সবসময় বিশ্বস্ত হিসেবেই বিশ্বাস স্থাপন করেই চলতে হয়। মূলধন গঠনের কারখানা,
এখানে দেখা যাচ্ছে কি যাদের প্রচুর অর্থ আছে বা অলস অর্থ আছে সে ব্যাংকে বিনিয়োগ করে, এবং যার অর্থের প্রয়োজন সে ব্যাংক থেকে অর্থ নিয়ে যাচ্ছে। তার মানে কি এই যে মূলধন গঠনের একটা কারখানা, অর্থাৎ মূলধন, আপনার মূলধনটাকে ব্যাংক কি করছে, সংগঠিত করছে। যাদের অর্থের দরকার তারা এখান থেকে অর্থ পাচ্ছে, এবং যাদের অতিরিক্ত অর্থ আছে তারা এখানে অর্থ বিনিয়োগ করছে। এই যে এটা এই জন্য বলা হচ্ছে এটা মূলধন গঠনের কারখানা। হ্যাঁ, আপনি দেখেন যে ব্যাংকে অর্থনীতির চালিকা শক্তি বলা হচ্ছে। কেন অর্থনীতির চালিকা শক্তি বলা হচ্ছে? কারণ ব্যাংক যদি লোন না দেয় তাহলে দেখা যাচ্ছে উৎপাদন যে খাতগুলো আছে, শিল্প খাত, সেবা খাত, কৃষি খাত, তারা উৎপাদন করতে পারবে না। তাহলে তারা যদি উৎপাদন করতে না পারে, দেশের সামগ্রিক আয় হ্রাস পাবে, জিডিপি হ্রাস পাবে। অর্থাৎ একটা অর্থনীতিকে সচল রাখতে গেলে যে মূলধনটার প্রয়োজন সেটা ব্যাংক সাপ্লাই করছে, সেজন্য ব্যাংককে অর্থনীতির চালিকা শক্তি বলা হচ্ছে। সেবা বিক্রয়, ব্যাংক গ্রাহকের বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে। যেমন ব্যাংক গ্রাহকের হয়ে বিদ্যুৎ বিল আদায় করছে, গ্রাহকের হয়ে পাওনা পরিশোধ করছে। তাহলে এই যে সেবা ব্যাংক বিক্রি করছে, ব্যাংক একটা সেবা আপনাকে দিচ্ছে। গোপনীয়তা রক্ষা, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এইটা ব্যাংক আর আপনি ছাড়া আর কেউ জানে না, ব্যাংক গোপন রাখছে সেটা। তার মানে ব্যাংক এখানে গোপনীয়তার প্রতীক বা গোপনীয়তা রক্ষা করছে। এখন ব্যাংকের কার্যাবলী, কি কি কাজগুলো ব্যাংক করে থাকে সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমানত সংগ্রহ। অর্থাৎ ব্যাংক সমাজের এক শ্রেণীর নিকট থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করবে, তার ফার্স্ট কাজ। এরপরে হচ্ছে নির্দিষ্ট সময় শেষে গিয়ে সে অর্থ ব্যাংক পরিশোধ করে দিবে, আমানতকারীর অর্থ পরিশোধ করে দিবে। মূলধন গঠন, অর্থাৎ অর্থনীতির চাকা সচল রাখার জন্য এবং ব্যাংক মুনাফা অর্জন করার জন্য সে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উৎস থেকে মূলধন গঠন করবে। এরপরে হচ্ছে ঋণদান, যে মূলধনটা সে গঠন করবে সে আরেক শ্রেণীকে তা কড়া সুদে, চড়া সুদে ঋণ হিসেবে প্রদান করবে। এরপরে ব্যাংক বিভিন্ন লাভজনক খাতে তার সংগঠিত যে মূলধন সেটা বিনিয়োগ করবে। এরপরে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, যেমন চেকের মাধ্যমে কি দেনা পাওনা নিষ্পত্তি করা যাচ্ছে, চেক, বিভিন্ন ধরনের বিল, ব্যাংকার অ্যাকসেপ্টেন্স, ব্যাংক ড্রাফট, এইদের মাধ্যমে কি ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এরপরে কি ব্যাংক বিনিময় বিলের বাট্টা করে। বিনিময় বিলটা হচ্ছে কি যখন দেনাদার আর পাওনাদার একটা নির্দিষ্ট সময়ে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয় বা অর্থের শর্ত দেয় যে এত নির্দিষ্ট সময়ে এই পরিমাণ অর্থ আমি আপনাকে পরিশোধ করব, তখন সেটাকে আমরা বলছি বিনিময় বিল। বিনিময় বিলটা ইচ্ছা করলে ব্যাংকে বাট্টার মাধ্যমে দেনাদার ইচ্ছা করলে কি করতে পারে, অর্থ সংগ্রহ করতে পারে বা অগ্রিম অর্থ গ্রহণ করতে পারে। এরপরে যে তহবিলটা সে সংগ্রহ করে সে তহবিলটাকে সে সংরক্ষণ করে ভবিষ্যৎ ঝুঁকি যাতে সে হ্রাস করতে পারে। এরপরে কি সে ব্যাংক এক শ্রেণীর নিকট থেকে অর্থ আরেক শ্রেণীর নিকট স্থানান্তর করে, বা এক জায়গা থেকে অর্থ আরেক জায়গায়, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সে কি অর্থটা স্থানান্তর করছে বা ট্রান্সফার করছে। এরপরে দেখেন ব্যাংক ব্যবসায় বাণিজ্যে বিভিন্ন ধরনের লোন দিয়ে, ব্যবসায় বাণিজ্যের বিভিন্ন ধরনের সেবা দিয়ে সে কি করছে, একটা দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে সহায়তা করছে। এবং বৈদেশিক মুদ্রার লেনদেন, আপনার যেমন টাকা ডলার, আপনি ডলার প্রয়োজন, তাহলে আপনি ব্যাংকে গিয়ে আপনি টাকাটাকে ডলারে কনভার্ট করতে পারছেন। আপনার প্রয়োজন, আপনি কি করতে পারছেন, ব্যাংকে গিয়ে দিনার নিতে পারছেন। এরপরে সরকারকে সাহায্য প্রদান, সরকারের যখন আপনার হচ্ছে প্রয়োজনীয় ঋণের প্রয়োজন হয় বা সরকারের যখন অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়, তখন সরকার বিভিন্ন এই যে ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে কি করতে পারে, ঋণ হিসেবে অর্থ গ্রহণ করতে পারে। এরপরে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, ব্যাংক কি করে একজন গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে, যার কারণে এখানে বলছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। ইউনিট 4 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। ইউনিট 4, ইউনিট 4 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই ভাইয়া, নাই ভাইয়া, নাই। ওকে, এখন আমরা ইউনিট 5 এ আসছি। এতক্ষণ আমরা ব্যাংকের কার্যাবলী দেখেছি, একটা দেশে ব্যাংকের উন্নয়ন মানে একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক কি কি ভূমিকা পালন করে এইসব জিনিস আমরা দেখেছি, ব্যাংকার কি, ব্যাংক কি, এগুলো আমরা দেখেছি। এখন আমরা ব্যাংকের ক্লাসিফিকেশন, টাইপস অফ ব্যাংক, যে ব্যাংকটাকে কয়েকটা ভাবে আমরা ভাগ করতে পারি সেই জিনিসটা আমরা দেখব।
আমি এই চার্ট থেকেই টোটাল ডিসকাশনটা করব। এই চারটা যে চারটা আপনারা দেখছেন এখান থেকে আমি ডিটেলস ডিসকাশনটা করব। হ্যাঁ, এখন আমরা প্রথমে ব্যাংকটাকে ভাগ করতে পারি মালিকানা ভিত্তিতে। মালিকানা অর্থাৎ মালিকানার উপর আমরা ব্যাংকটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সরকারি ব্যাংক, যে ব্যাংকের মালিক সরকার, সরকারি মালিকানায় ব্যাংক গঠিত ও পরিচালিত হয় সেটাকে আমরা বলছি সরকারি ব্যাংক। যেমন জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো হচ্ছে সরকারি। এখানে 100% মালিকানা কার? সরকারের, এই জন্য এটাকে সরকারি ব্যাংক বলি। তবে রূপালী ব্যাংকে 100% সরকারি ব্যাংক বলা যায় না, কারণ এখানে 94.5% শেয়ার হচ্ছে সরকারের। বেসরকারি ব্যাংক হচ্ছে কোনটা? অর্থাৎ যে ব্যাংকের মালিকানা সরকারি নয়, বেসরকারি উদ্যোগে যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয় সেটাকে বলছি আমরা বেসরকারি ব্যাংক। যেমন ধরেন ডাচ বাংলা ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে যেমন ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক, ব্যাংক এশিয়া ব্যাংক ইত্যাদি, এগুলো হচ্ছে বেসরকারি ব্যাংক। স্বায়ত্তশাসিত ব্যাংক, যে ব্যাংক নিজেদের আইন দ্বারা গঠিত ও পরিচালিত, যে ব্যাংক নিজেদের আইন দ্বারা গঠিত ও পরিচালিত হয় এমন ব্যাংকটাকে আমরা স্বায়ত্তশাসিত ব্যাংক বলি। যেমন বাংলাদেশ ব্যাংক, এটা তার নিজস্ব আইন দ্বারা পরিচালিত ও গঠিত। এরপরে হচ্ছে সরকারি ও বেসরকারি, একটু আগে বললাম যৌথ মালিকানার ব্যাংক। সরকারি ও বেসরকারি যৌথ মালিকানা, যখন যে ব্যাংকের মালিক সরকার ও বেসরকারি দুইটাই থাকবে। যেমন রূপালী ব্যাংক, যে রূপালী ব্যাংকে 94.5% হচ্ছে সরকারি শেয়ার আর 5.5% হচ্ছে বেসরকারি শেয়ার, এটাকে বলছে যৌথ মালিকানার ব্যাংক। আমি এইখান থেকে ডিসকাস করছি, আমি নিচে আর যাচ্ছি না, এইখান থেকে আমি ডিসকাসটা করছি। এরপরে হচ্ছে কার্যভিত্তিক ব্যাংক। কাজের উপর ভিত্তি করে আমরা ব্যাংকটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কেন্দ্রীয় ব্যাংক, যে ব্যাংক সকল ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করবে, অর্থাৎ যে ব্যাংক একটা দেশের সকল ব্যাংকের অভিভাবক হিসেবে অন্যান্য ব্যাংকে নিয়ন্ত্রণ করবে, তখন সেই ব্যাংকটাকে আমরা বলছি কেন্দ্রীয় ব্যাংক। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটা 16 ডিসেম্বর 1971 সালের রাষ্ট্রপতির 126 নম্বর অধ্যাদেশ অনুযায়ী গঠিত হয় এবং এই ব্যাংকটি একটা স্বায়ত্তশাসিত ব্যাংক। এই ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। একটা দেশের টোটাল যে অর্থবাজার, সে অর্থবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংক, যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ সমাজের একটা শ্রেণীর নিকট থেকে অর্থ গ্রহণ করবে আমানত হিসেবে এবং মুনাফার প্রদানের শর্তে এবং ঋণ প্রদানের মাধ্যমে যখন চড়া সুদে মুনাফা অর্জন করবে, তখন সেটাকে আমরা বলছি বাণিজ্যিক ব্যাংক। যেমন বাণিজ্যিক ব্যাংক কি হতে পারে? জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক। তবে আমাদের দেশে যে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদের খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি। দেখা যাচ্ছে কি সরকারকে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ রিক্যাপিটালাইজ করতে হয়, পুনঃমূলধন হিসেবে যোগান দিতে হয়। অর্থাৎ আমাদের সরকারি ব্যাংকিং খাতটা লসে আছে, কিন্তু আমাদের যে বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে বেসরকারি, তারা ভালো মুনাফা করছে। এরপরে বিশেষায়িত ব্যাংক, যে ব্যাংকটা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে শুধুমাত্র ওই নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য গঠিত হয়, সেটাকে বলছি আমরা বিশেষায়িত ব্যাংক। যেমন কৃষি ব্যাংক, এই কৃষি ব্যাংকের কাজ হচ্ছে যে আপনার কৃষিতে তারা লোন দিবে, কৃষি নিয়ে তারা কাজ করবে। শিল্প ব্যাংক, এদের কাজ হচ্ছে বড় বড় যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলোতে তারা কাজ করবে। বিনিয়োগ ব্যাংক, তাদের কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানির সিকিউরিটিজ গুলো নিয়ে কাজ করবে। এই ব্যাংকে বলছে বিশেষায়িত ব্যাংক। এছাড়াও অন্যান্য উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ব্যাংক গঠিত হতে পারে, সেটাকে আমরা অন্যান্য ব্যাংক বলছি। কাঠামো ভিত্তিক, কাঠামোর ভিত্তিতে আমরা কয়েকটা ব্যাংকে ভাগ করতে পারি। একক ব্যাংকিং, যে ব্যাংকের অন্য কোনো শাখা নেই, একটি মাত্র ব্যাংক, একটি মাত্র অফিস নিয়ে কার্যক্রম করে, সেটাকে আমরা বলছি একক ব্যাংকিং। শাখা ব্যাংকিং, যে ব্যাংকের একাধিক শাখা অফিস থাকবে, অনেকগুলো শাখার মাধ্যমে তারা কার্যক্রম করে, সেটাকে আমরা বলছি শাখা ব্যাংকিং। এরপরে চেইন ব্যাংকিং। চেইন ব্যাংকিং হচ্ছে কোনটা? যে চেইন ব্যাংকিং হচ্ছে একাধিক স্বাধীন ব্যাংক তাদের নিজস্ব সত্তা বজায় রেখে যখন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। একাধিক স্বাধীন ব্যাংক, ধরেন আইএফআইসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তারা নিজস্ব স্বাধীনতা বজায় রেখে যখন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, তখন সেটাকে আমরা বলছি চেইন ব্যাংক। গ্রুপ ব্যাংক হচ্ছে কি? একাধিক ব্যাংক যখন একত্রিত হয়ে চেইন ব্যাংক আর গ্রুপ ব্যাংকিং এর পার্থক্য হচ্ছে একাধিক ব্যাংক স্বাধীনভাবে পরিচালনা করে, আর গ্রুপ ব্যাংকিং হচ্ছে একাধিক ব্যাংক একত্রিত হয়ে যখন একটা ব্যাংকের অধীনে কার্যক্রম পরিচালনা করে, তখন সেটাকে আমরা বলছি গ্রুপ ব্যাংকিং। এই গ্রুপ ব্যাংকিং এ দুইটা ব্যাংক থাকে, একটা হচ্ছে হোল্ডিং ব্যাংক, একটা হচ্ছে সাবসিডিয়ারি ব্যাংক। যে ব্যাংকটা লিড করে সেটাকে বলে থাকি আমরা হোল্ডিং ব্যাংক, আর যে ব্যাংকটা ওই লিডিং এর যে আপনার হচ্ছে যে টেকনিক, যে পরামর্শ,
সেটাকে যখন অনুসরণ করে তখন সেটাকে আমরা বলছি সাবসিডিয়ারি ব্যাংক। গ্রুপ ব্যাংক চেইন ব্যাংকের সমন্বয়ে যে ব্যাংকটা হচ্ছে সেটাকে আমরা বলছি মিশ্র ব্যাংক। তালিকাভুক্তির দিক থেকে আমরা ব্যাংকটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তালিকাভুক্ত, একটা হচ্ছে অতালিকাভুক্ত। তালিকাভুক্ত ব্যাংক কোনটা? যে ব্যাংকটা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত, যেমন বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত যে ব্যাংকগুলো আছে সেগুলো হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত নয় সেগুলোকে আমরা বলছি অতালিকাভুক্ত ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের ঝুঁকি বা তালিকাভুক্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, এবং তালিকাভুক্ত ব্যাংক যদি কোনো ধরনের ঝুঁকির সম্মুখীন হয় বা গ্রাহকের দায় পরিশোধে যখন অক্ষম হয়ে যায় তখন বাংলাদেশ ব্যাংক সেটার সমাধান করে। কিন্তু অতালিকাভুক্ত ব্যাংক যেগুলো আছে, নন লিস্টেড ব্যাংক, সেগুলোর ঝুঁকি বা সেগুলোর ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের তদারকি বাংলাদেশ ব্যাংক করে না। যেমন অতালিকাভুক্ত ব্যাংক কি হতে পারে? যেমন আনসার বিডি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, এগুলো। এরপরে গ্রাহক ভিত্তিতে পাইকারি ব্যাংক, খুচরা ব্যাংক। যখন বড় পরিসরে সেবা দিচ্ছে ব্যাংক তখন সেটাকে আমরা বলছি পাইকারি ব্যাংক, যখন ছোট পরিসরে সেবা দিচ্ছে তখন সেটাকে আমরা বলছি খুচরা ব্যাংক। এই যে আমরা এতক্ষণ ধরে এই যে এই আলোচনাগুলো শুনেছি, হ্যাঁ, ইউনিট ব্যাংক, ইউনিট 5 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইউনিট 5 স্যার, যে অন্যান্য ব্যাংক নামে একটা যে গ্যাস ছিল স্যার, সেটার একটা যদি অন্যান্য ব্যাংক নামে যে একটা অপশন ছিল সেটার যদি একটা উদাহরণ দিতেন। মানে ও যে আপনার হচ্ছে আমরা যখন ব্যাংকটাকে কাঠামোভাবে ভাগ করছিলাম, জি এটা? জি জি জি। আচ্ছা, হ্যাঁ, যেমন ধরেন অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে ধরেন আঞ্চলিক ব্যাংক, কোন একটা অঞ্চলকে নিয়ে, কোন একটা প্রত্যন্ত অঞ্চলকে নিয়ে যে ব্যাংকটা সৃষ্টি হচ্ছে, বা কোন একটা গোষ্ঠীকে নিয়ে, যেমন ধরেন চাকমা সম্প্রদায় শুধুমাত্র তাদের জন্য একটা ব্যাংক ক্রিয়েট করলো, এই যে একটা গোষ্ঠী কেন্দ্রিক যে ব্যাংক, সেটাকে আমরা বলছি অন্যান্য ব্যাংক। বা দেখা যাচ্ছে কি ধরেন এই খাসিয়া বা গারো বা ধরেন সিলেট অঞ্চল, শুধুমাত্র এই ব্যাংকিং এর কার্যক্রমটা থাকবে শুধু সিলেটে। এই যে কোন একটা অঞ্চলকে ঘিরে, কোন একটা সম্প্রদায়কে ঘিরে যখন যে ব্যাংকটা পরিচালিত হচ্ছে সেটাকে আমরা বলছি অন্যান্য ব্যাংক। হ্যাঁ, এখন আমরা ইউনিট 6 আসি। হ্যাঁ, এগুলো ইউনিট 6 এর ডিসকাশনটা আমি ঠিক ওই জায়গায় করে নিয়েছি, যে একক ব্যাংকিং এ বলেছিলাম যে যে ব্যাংকের একটি মাত্র অফিস থাকবে এবং সেখান থেকে এই একটি অফিস দ্বারা যখন ব্যাংকটা পরিচালিত হবে সেটাকে আমরা বলছি একক ব্যাংকিং। এরপর হচ্ছে শাখা ব্যাংকিং, যখন একটা ব্যাংক যখন একাধিক শাখার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে, ব্যবসা এই তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তখন সেটাকে আমরা বলছি শাখা ব্যাংকিং। হ্যাঁ, এখন হচ্ছে ব্যাংকার ও গ্রাহকের যে সম্পর্ক, অর্থাৎ যিনি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বললাম ব্যাংকার, আর যিনি ব্যাংকে হিসাব খুলছে তাকে আমি বলছি গ্রাহক। এখন এই ব্যাংকার আর গ্রাহকের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক সৃষ্টি হতে পারে। একটা হচ্ছে কি, যেমন ধরেন দেনাদার পাওনাদার সম্পর্ক। তাহলে দেনাদার পাওনাদার সম্পর্কটা কিরকম হতে পারে? যে ধরেন আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন, তার মানে ব্যাংকের জন্য আপনি পাওনাদার এবং আপনার জন্য ব্যাংক দেনাদার, অর্থাৎ আপনি যখনই চাইবেন ব্যাংক আপনাকে দিতে বাধ্য সে টাকা। তার মানে এটাকে বলছে দেনাদার পাওনাদার সম্পর্ক। ব্যাংকের সাথে যে সম্পর্কটা হচ্ছে সেটা হচ্ছে দেনাদার পাওনাদার সম্পর্ক। এরপরে হচ্ছে কি, ওচি হিসেবে প্রতিনিধিত্বমূলক সম্পর্ক। কিরকম সেটা? যেমন ধরেন ব্যাংক আপনার হয়ে কোনো একজন ব্যক্তিকে অর্থ পরিশোধ করে দেয়, তাহলে ব্যাংক আপনার প্রতিনিধি হিসেবে কাজ করে। তাহলে এই ক্ষেত্রে বলছে যে ব্যাংকের সাথে আপনার যে সম্পর্ক সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক সম্পর্ক। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে এই সম্পর্কের ক্ষেত্রে একটা গার্নিশ, হ্যাঁ, এখানে গ্রাহকের সাথে আরেকটা সম্পর্ক হতে পারে, কিন্তু এখানে একটা গার্নিশ অর্ডার বলতে একটা কথা থাকে, গার্নিশ অর্ডার। তাহলে গার্নিশ অর্ডারটা কি আমাকে একটু জানতে হবে যে, আচ্ছা, এটা আমরা পরের আরো কয়েকটা নিচে গেলে আমরা এটা নিয়ে বিস্তারিত জানবো। এখন এটা আমরা না জানি। এখন জানলাম যে আমার গ্রাহকের সাথে প্রতিনিধিত্বমূলক একটা সম্পর্ক থাকতে পারে, গ্রাহকের সাথে আমার দেনাদার পাওনাদার একটা সম্পর্ক থাকতে পারে, গ্রাহক আমার সম্পদের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতে পারে, আমার সম্পদের রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে, এভাবে গ্রাহকের সাথে আমার ব্যাংকের সম্পর্ক থাকতে পারে। এখন গ্রাহককে জানা, কেওয়াইসি, নো ইউর কাস্টমার, এটা হচ্ছে এমন একটা ফর্ম যে ফর্মে একজন গ্রাহকের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ থাকে
এবং যে ফর্ম দেখে একজন ব্যাংকার ওই গ্রাহক সম্পর্কে বিস্তারিত জানতে পারে। এই কেওয়াইসি, নো ইউর কাস্টমার, খুবই ইম্পর্টেন্ট। কেওয়াইসি এর পূর্ণরূপ হচ্ছে নো ইউর কাস্টমার। হ্যাঁ, যেটা আমি ওই যে একটু আগে বলতে চেয়েছিলাম যে ব্যাংকার ও গ্রাহকের সাথে গার্নিশি আদেশ ও তার ফলাফল, গার্নিশ অর্ডার। গার্নিশ অর্ডারটা কি? গার্নিশ অর্ডারটা হচ্ছে যে ধরেন যখন কোনো ব্যাংকের গ্রাহকের অর্থ পরিশোধ করতে ব্যাংকে নিষেধ করে, অর্থাৎ ওই গ্রাহকের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টটাকে যখন আদালত কর্তৃক বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়, যেটাকে আমরা ফ্রিজ বলি, অর্থাৎ এই অ্যাকাউন্টে কোনো টাকা প্লাস হবে কিন্তু কোনো টাকা এখান থেকে মাইনাস করা যাবে না। অ্যাকাউন্টটাকে আদালতের অর্ডারের মাধ্যমে যখন ওই ব্যাংকের অ্যাকাউন্টটাকে ক্লোজ করে রাখা হয়, স্থগিত করে রাখা হয়, পোস্টপোন করে রাখা হয়, তখন সেটাকে আমরা বলছি গার্নিশ অর্ডার। অর্থাৎ আদালত ওই অর্ডারটা যতক্ষণ রাখবে, যতদিন রাখবে ততদিন ওই গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের অর্থের লেনদেন করতে পারবে না। আদালত এটা দেয়া হয় সাধারণত যখন কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়ে, তখন ওই দেউলিয়া প্রতিষ্ঠানকে আদালত কর্তৃক যে অর্ডারটা দেয় যে এই প্রতিষ্ঠানের বা দুর্নীতির কারণে বা কোনো ধরনের অনিয়মের কারণে যখন আদালত কর্তৃক ওই প্রতিষ্ঠানের বা ওই ব্যক্তির অ্যাকাউন্টের যখন অর্থ পরিশোধ করতে নিষেধ করা হয় বা অর্থ পরিশোধের উপর বিধিনিষেধ জারি করে, তখন সেটাকে আমরা বলছি গার্নিশ অর্ডার। খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইউনিট 6 নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইউনিট 6 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নাই তাহলে স্যার। আমি ঠিক আছে, আমাদের লেকচারটা এতটুকুই। আমি আবার ফার্স্ট থেকে একটু যাচ্ছি, যে কারো যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে আমাকে বলবেন। আমাদের ইউনিট 6 লেকচার এখানে শেষ, লেকচার শিট 5 এখানে শেষ। আমি তাও আবার ফার্স্ট থেকে একটু রিভিউ করে আসতেছি, যে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে করবেন। শাওন ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ভাই, হ্যালো, জি আপনার কথা আমি বুঝিনি, আরেকবার কাইন্ডলি। হ্যালো হ্যালো, ক্লাস আপনার ওখানে নেটওয়ার্কে আপনার কথাটা আমি বুঝতে পারছি না। আপনার ওখানে হয়তো নেটওয়ার্কে প্রবলেম করছে, আমি কথাটা বুঝতেছি না। হ্যাঁ, আপনি হয়তো একটু টেক্সটে লিখে দেন আমাকে, আমি কথাটা বুঝতেছি না আপনার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। জি জি। না, রাজন ভাই আপনি কি আছেন লাইনে? আমি আপনার কথাটা বুঝিনি। আচ্ছা, আমরা আবার একটু ফার্স্ট থেকে একটু রিভিউ করে যাই পুরো লেকচারটা। ওকে রাজন ভাই, ওকে ঠিক আছে, করে দিব আমি। হ্যাঁ, আমরা প্রথমে এই জায়গায় দেখেছি ঝুঁকি ও মুনাফার হার। আমরা ঝুঁকি কি, ঝুঁকির প্রকারভেদ কি, আর্থিক ঝুঁকি কি, এই জিনিসগুলো আমরা দেখেছি। তাহলে এইখানে দেখেন তো কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, তার মানে এখানে কারো কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, এরপরে আমরা এখানে বাজার ঝুঁকি কি, কোম্পানি ঝুঁকি কি সেটা আলোচনা করেছি, ব্যবসায়িক ঝুঁকি কি, আর্থিক ঝুঁকি কি সেটা আলোচনা করেছি।
কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলবেন। হ্যাঁ, এরপরে এখানে আমরা ঝুঁকির পরিমাপগুলো দেখেছি যে সম্ভাবনা বিন্যাস কিভাবে করতে হয়। এরপরে আমরা স্যার জি স্যার জি কোম্পানি বলেন। সামান্য একটু কোম্পানি আচ্ছা, কোম্পানি ঝুঁকি হচ্ছে যে ঝুঁকিটা কোম্পানির অভ্যন্তরে সৃষ্টি হয়, অর্থাৎ যে ঝুঁকি কোম্পানি বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে বা আর্থিক সিদ্ধান্তের মাধ্যমে যে ঝুঁকিটা কোম্পানি হ্রাস করতে পারে সেটাকে আমরা বলছি কোম্পানি ঝুঁকি। হ্যাঁ, এখন ঝুঁকি পরিমাপের ক্ষেত্রে আমরা দেখলাম যে সম্ভাবনা বিন্যাস, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক, এই তিনটা পদ্ধতিতে আমরা ঝুঁকিটা পরিমাপ করতে পারি। দেখেন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা। স্যার জি বলেন। জি বলেন সঞ্জিতা, জি বলেন। স্যার আবশ্যক ঝুঁকিটা বলতেন ভালো হতো। ঝুঁকি বাজার ঝুঁকিটা আবার আচ্ছা, স্যার বাজার আর্থিক ঝুঁকিটা যদি আবার একটু বলতেন বাজার ঝুঁকি। আচ্ছা, বাজার ঝুঁকিটা হচ্ছে ওই ঝুঁকি যে ঝুঁকি কোম্পানি ইচ্ছা করলে হ্রাস করতে পারে না, যে ঝুঁকি প্রত্যেকটা কোম্পানিকে প্রভাবিত করে সেই ঝুঁকিটাকে আমরা বলছি বাজার ঝুঁকি। যেমন ধরেন ইনফ্লেশন রেট, মুদ্রাস্ফীতি। এখন খেয়াল করেন এই মুদ্রাস্ফীতি প্রত্যেকটা কোম্পানির জন্য সমান, কোন কোম্পানি ইচ্ছা করলে এই মুদ্রাস্ফীতি হ্রাস করতে পারবে না। তাহলে যে ঝুঁকি প্রত্যেকটা কোম্পানিকে গ্রহণ করতে হয় এবং কোন কোম্পানি যে ঝুঁকি হ্রাস করতে পারে না সেটাকে আমরা বলছি বাজার ঝুঁকি। আচ্ছা, তাহলে এখানে কার কোনো প্রশ্ন নেই, আমি পরেরটাতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম, আপনি স্ক্রিন নিতে পারেন। এরপর আমরা দেখেছি পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও কি আমরা সেটা জেনেছি। এরপর আমরা পোর্টফোলিও আয়ের হারটা দেখেছি, পোর্টফোলিও ঝুঁকির পরিমাপটা কিভাবে করতে হয় সেটা দেখেছি, আমরা সিএপিএম মডেলটাও দেখেছি। দেখেন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। হ্যাঁ, এরপরে আমরা এখানে ব্যাংক শব্দের আবিধানিক অর্থ দেখেছি, ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ দেখেছি। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে তাহলে করেন। তারপরে ব্যাংকের বিভিন্ন সভ্যতার মাধ্যমে আসছে। স্যার এর আগের নৈর্ভিত্তিকের পেজ একটু জানতে দেখি। এখানে এর আগের পেজ স্যার, জি বলেন। 20 নাম্বারটা স্যার একটু বুঝিয়ে দিন স্যার, 20 নাম্বারটা। আচ্ছা, সিপিএম মডেলের উপাদানগুলো কি? দেখেন ঝুঁকি মুক্ত আয়ের হার লাগবে, আরএফ লাগবে, বাজারে সুদের হার, মার্কেট রিস্ক দরকার। হ্যাঁ, এরপরে দেখেন বেটা সহ। হ্যাঁ, এখন দেখেন এখানে দিচ্ছে বেটা, বেটা মানে আমার মার্কেট রিস্ক, এটা আমার দরকার, আমার রিস্ক প্রিমিয়াম দরকার, ঝুঁকি মুক্ত আয়ের হার দরকার, বাজার সুদের হার, এটা আমরা এখানে ইউজ করি না, আমরা ইউজ করি বাজারের রিটার্ন, বাজারের যে আয়ের হার সেটা। তাহলে এখানে বাজার সুদের হারটা আমার হবে না, তাহলে হবে কি ঝুঁকি মুক্ত আয়ের হার, আর আমার লাগবে বেটা। তার মানে আমরা করি কি সিএপিএম মডেলে আরএফ
প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। তাহলে যে বেটা আসতেছে আর এফ আসতেছে, ঝুঁকিমুক্ত আয়ের হার আসে, বেটা সহগ আসে, আর আসে রিস্ক প্রিমিয়াম। তাহলে আনসার হবে ক প্লাস গ। এরপরে ব্যাংক কি, ব্যাংকার কি, ব্যাংকিং কার্যক্রম কি, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পড়া। ব্যাংকের কার্যাবলী, হ্যাঁ এরপর আমরা ব্যাংকটাকে মালিকানার ভিত্তিতে ভাগ করেছি, কার্য ভিত্তিতে ভাগ করেছি, কাঠামো ভিত্তিতে ভাগ করেছি, তালিকাভুক্তের ভিত্তিতে ভাগ করেছি, গ্রাহক সেবার ভিত্তিতে ভাগ করেছি, যেটা আমি বললাম। স্যার প্লিজ, স্বায়ত্তশাসিত ব্যাংক এবং সরকারি ব্যাংকের মধ্যে ডিফারেন্সটা স্যার কোথায়? আচ্ছা, সরকারি ব্যাংকটাকে হচ্ছে যে ব্যাংক সরকারি মালিকানায় গঠিত, আবার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত, এটাকে বলছি সরকারি ব্যাংক। আবার স্বায়ত্তশাসিত ব্যাংক সরকারি মালিকানায় গঠিত হলেও ওই ব্যাংকের একটা আলাদা পরিচালনা পর্ষদ থাকবে এবং তারাই ওই ব্যাংকটার সিদ্ধান্তগুলো গ্রহণ করবে, অর্থাৎ তারা তাদের নিজেদের সিদ্ধান্তের মাধ্যমে তারা কি করবে, পরিচালনা করবে। তখন সেটাকে বলছি স্বায়ত্তশাসিত, যখন যে প্রতিষ্ঠানটা নিজ আইন দ্বারা শাসিত। কিন্তু আপনি যদি সরকারি ব্যাংক দেখেন, সোনালী, জনতা, রূপালী, এগুলো সরকারি আইন দ্বারা চালিত, সরকারি মালিকানা, সরকারি আইন। আর ওটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, হচ্ছে সরকারি মালিকানা কিন্তু তার নিজস্ব আইন দ্বারা পরিচালিত। জি স্যার। স্যার সম্প্রতি নাকি সোনালী ব্যাংক ওই যে স্বায়ত্তশাসিত হয়ে গেছে, এখন নাকি সোনালী ব্যাংক নিজস্ব অর্থায়নে অনেক কিছু পরিচালনা করে, এটা কি শিওর স্যার? সাহিত্য সরকারি ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক সরকারি ব্যাংক, তবে স্বায়ত্তশাসিত না। তবে যেসব জায়গায় কেন্দ্রীয় ব্যাংক নাই সেখানে সোনালী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালন করে। কিন্তু সরকারি ব্যাংক, জি স্যার। সোনালী ব্যাংক সরকারি মালিকানায় সরকারের আইনে গঠিত পরিচালিত। কিন্তু যেসব জি। এলাকায় বা যেসব জায়গায় কেন্দ্রীয় ব্যাংক কাজ করে না বা কেন্দ্রীয় ব্যাংক নেই, সেই সব জায়গায় সোনালী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বটা পালন করে। জি জি, বুঝতে পারছি স্যার। বিশেষায়িত ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংক তো সেম না? সেম না, কি না স্যার? বাণিজ্যিক না না না, বিশেষায়িত ব্যাংক হচ্ছে কোন একটা বিশেষ উদ্দেশ্যে গঠিত হবে, আর বাণিজ্যিক ব্যাংক তার কাজই হচ্ছে শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হবে। জি স্যার, জি স্যার। এখন তাহলে স্যার সরকারি ব্যাংকের সাথে আবার ওই বাণিজ্যিক ব্যাংকের একটু সম্পর্ক আছে তাহলে, হ্যাঁ? হ্যাঁ যেমন অবশ্যই, যেমন সোনালী সোনালী ব্যাংক। ব্যাংক তো স্যার বাণিজ্যিক কার্যক্রম করেন। হ্যাঁ অবশ্যই, সোনালী ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের একটা রিলেশন আছে। সোনালী ব্যাংক আবার সরকার, সোনালী ব্যাংক হচ্ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক, সোনালী, রূপালী, জনতা এগুলো হচ্ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক। আর কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ স্যার। আর কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে আজকের লেকচার নিয়ে? লেকচার কি বুঝছেন সবাই? জি স্যার, আর কি বুঝছি স্যার, কারো আর কোনো প্রশ্ন প্রশ্ন আছে? নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, স্টে হোম, স্টে সেফ, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।